নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। আপনারা দেখছেন টাকাটক। তো আজকে আমি আবার একটা নতুন শেয়ার নিয়ে আলোচনা করবার জন্য এলাম। তো আমাদের একটা বন্ধু এই শেয়ারটা রেকমেন্ড করেছেন ফান্ডামেন্টাল অ্যানালিসিসের জন্য। তো এই শেয়ারটার নাম হচ্ছে আদিত্য ভিশন লিমিটেড। কতজন শুনেছেন এই শেয়ারটার সম্বন্ধে জানি না, তবে এটা খুব চমৎকার শেয়ার। দেখুন, প্রথম থেকে এটার আলোচনা আমি করছি, শেষ পর্যন্ত আমি ভার্ডিক্টও করব, ফাইনাল ভার্ডিক্ট। আর যেমন আমি প্রতিদিন বা প্রতিটা শেয়ারের ক্ষেত্রে বলি যে প্রতি প্যারামিটার অনুযায়ী আমি পার্সেন্টেজ দেবো বা নাম্বার বা স্টার, এই অনুযায়ী আপনারা বুঝবেন কীভাবে এই আলোচনাটা আমি করছি। আর যেই কথাগুলো আমি বলবো তো সেইগুলো একটু নোট ডাউন করে রাখুন। তো পরবর্তীকালে যে কী হবে, আপনারা যখন নিজে থেকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে চাইবেন তো আপনাদের সুবিধা হবে। তো যে শেয়ারটা আমরা নিয়ে আসছি আজকে, তো আদিত্য ভিশন লিমিটেড। না, এটা আদিত্য বিড়লা গ্রুপের কোনো শেয়ার নয়, এটা সম্পূর্ণ একটা আলাদা শেয়ার। তো এটা কি একটা স্মল ক্যাপ শেয়ার, ঠিক আছে। তো এটার কাজ কি, মেন এটার যে আপনার যে কাজ, তো এটা হচ্ছে একটা ভারতের ইন্ডিয়ান বেসড মাল্টিব্র্যান্ড কনজিউমার ইলেকট্রনিক্স রিটেল চেন আর কি। বা আপনি ধরতে পারেন যে ডিমার্ট বা ভিমার্ট যেই ধরনের কাজ করে থাকে, তো এরাও সেই ধরনেরই কাজ করে থাকে। তবে এদের যে কাজটা হচ্ছে প্রধানত ইলেকট্রনিক্স যে গুডসগুলো সেইগুলো নিয়ে এরা কাজ করে, যেমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, স্মার্টফোন, ল্যাপটপ, কিচেন অ্যাপ্লায়েন্স, পার্সোনাল প্রোডাক্ট যেমন আপনার মিক্সি মেশিন, মিক্সার গ্রাইন্ডার, এই ধরনের যেসব আপনার প্রোডাক্টগুলো আছে সেইগুলো এরা বিক্রি করে থাকে। কীভাবে না, এদের অনেক রকম শপিং মল আছে, তাদের সঙ্গে কন্ট্যাক্ট আছে, বা এদের নিজস্ব কিছু দোকান আছে, ওকে, বা শোরুম বলতে পারেন ভালো ভাষায় যদি বলি। তো এরা শুধু একটা বা দুটো কোম্পানিকে নিয়ে কাজ করছে না, এরা এলজি, স্যামসাং, সনি, হায়ার, গোদরেজ, হোয়ালপুল, লিনোভো, এরকম নানান ধরনের ব্র্যান্ড, যেগুলো বড় বড় ব্র্যান্ড, তাদের থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসে এবং তাদের যা আপনার মার্জিন রেখে আপনারা বিক্রি করে থাকে, ঠিক আছে। তো এই মুহূর্তে এদের 148টা শোরুম আছে আর 2029 জনের মতো কর্মী এদের হয়ে কাজ করছে, ঠিক আছে। তো একটু বিজনেস মডেলটা দেখে নি কী করছে। তো যেমন আমি বললাম যে এটা রিটেল সেলিং বা দোকানের মাধ্যমে যে বিক্রি করা হয় যাকে বলা যেতে পারে। তো এদের যে মেন যে বিজনেসটা এই ধরনের, ওকে। তো এরা কি করে, ফ্রিজ, মোবাইল, ল্যাপটপে যেমন আমি বললাম এরকম প্রায় 10,000 প্লাস ধরনের পণ্য বিক্রি করে থাকে, ওকে। আর এদের কিছু ফিজিক্যাল স্টোরস আছে যা 2025 পর্যন্ত, যেমন আমি বললাম 209টি, এখানে দেখলেন যে 148টি শোরুম ছিল 2024-এ, এবং 2025-এ এটা 167টিতে পরিণত হয়েছে, ঠিক আছে, শোরুম যেগুলোকে বলতে পারি। আর এই শোরুমগুলো মূলত বিহার এবং ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশে, মোটামুটি যদি ধরতে পারেন 3টে রাজ্যে এরা কাজ করছে আপাতত। তো পরবর্তীকালে এরা বাড়ানোর চেষ্টা করছে, তো পরবর্তী যে স্লাইডগুলোতে আমরা দেখব। আর এরা কি দিচ্ছে, ইএমআই এর সুবিধা প্রদান করছে, ওকে। নো কস্ট ইএমআই, জিরো ডাউন পেমেন্ট, ক্যাশব্যাক, যেগুলো কাস্টমারদের প্রলোভন দেয়। আর এতে কি হয়, ধরুন গ্রামের মধ্যবিত্ত যে কাস্টমারগুলো আছে তারা যে দামি যে পণ্যগুলো ইএমআই বা এই ধরনের যে সমস্ত সুবিধা আছে এইগুলো দিয়ে কিনতে পারেন, ওকে। আর এরা আরও একটা সার্ভিস দিয়ে থাকে যেটা হচ্ছে আফটার সেলস সার্ভিস। তো বিক্রির পরে কাস্টমার কেয়ার সাপোর্ট দেয়, যেমন কোনো একটা ধরুন ফ্রিজ বা টিভি বা ওয়াশিং মেশিন কিছু খারাপ হয়ে গেল, তো এরা গিয়ে আবার সারিয়ে টারিয়ে দেয় আর কি, আর রিপ্লেসমেন্ট করে বা এই ধরনের যে সমস্ত আপনার সার্ভিস আছে এগুলো প্রদান করে আর কি। আর আরেকটা এদের নতুন যেটা শুরু করেছে সেটা আদিত্য সুরক্ষা নামে একটা প্ল্যান শুরু করেছে, যাতে ওয়ারেন্টিটা আরও একটু এরা এক্সটেন্ড করছে। মানে ধরুন আমার এলজি ধরুন 3 বছরের ওয়ারেন্টি দিচ্ছে, এরা কি করছে সেই প্রোডাক্টটাকেই 4 বছরের ওয়ারেন্টি দিচ্ছে, তার জন্য হয়তো কাস্টমারের থেকে কিছু এক্সট্রা মানে চার্জে নিচ্ছে বা এই ধরনের কিছু করছে, ওকে। তো এবার দেখে নিই স্ট্রেংথ কী আছে এই কোম্পানির। তো এদের রেভিনিউ গ্রোথ কিন্তু খুব ভালো, ওকে। আচ্ছা, ফিনান্সিয়াল 2023-24-এ এদের কোম্পানির বিক্রি ছিল 1743 কোটি টাকার মতো, আর সেখানে আগের বছর এটার আপনার বিক্রি ছিল 1322। তো গ্রোথ দেখতে পাচ্ছেন প্রায় 32% মতো গ্রোথ, ওকে। তো এটা খুব ভালো, কোনো খারাপ জিনিস না। তো এবার
লো ডেপ্ট হাই আরওই। তো এদের রিটার্ন অন ইকুইটি প্রায় 42% কাছাকাছি। তো খুবই ভালো, খুবই, এটা মানে বলার কথা নয়। এদের রিটার্ন অন ইকুইটি প্রায় আপনি ধরুন 200 টাকা আপনার এই শেয়ারের পেছনে দিয়েছেন, তো আপনার এখান থেকে পাচ্ছেনই প্রায় 42%, প্রায় 82 বা 84 টাকার মতো। ওকে, আর ডেপ টু ইকুইটি 0.1 বা কিছু কিছু জায়গাতে আমি দেখেছি 0.2, 0.3, মানে খুব কম, মানে এদের ঋণ মানে নিয়ে চলেই না বলতে গেলে। ওকে, আর এদের যে নেক্সট যে এটা আছে, তো এদের 167টা প্রায় শোরুম আছে বিহার, ঝাড়খণ্ড, ইউপি এবং এই অঞ্চলের যে ছোট ছোট গ্রামগুলো আছে এইখানে। তো এই যে জায়গাতে আপনার প্রতিযোগিতা কম আর প্রফিট বেশি, প্রফিট মার্জিন যাকে বলতে পারেন বেশি আছে। আর কাস্টমার লয়্যালটি যেটা, এটা 0 ডাউন পেমেন্ট, নো কস্ট ইএমআই ইত্যাদিগুলো দিয়ে কি করছে, রুরাল যে আমরা গ্রাহকদের, যে গ্রামীণ অঞ্চলের গ্রাহকদের সুবিধা প্রদান করছে, যার ফলে এদের একটা ভালো কাস্টমার বেস তৈরি হয়ে যাচ্ছে, যেটা রুরাল ইন্ডিয়াতে, যা গ্রামীণ অঞ্চলে। ঠিক আছে, আর রিপিট কাস্টমার এদের খুব বেশি, মানে ধরুন কেউ এদের কোম্পানিতে এসে বা এদের শোরুমে এসে একটা ফ্রিজ কিনে নিয়ে গেছে, তো এরা এমনভাবে এদের সেবা প্রদান করছে যে সেকেন্ড টাইমও ধরুন একটা টিভি কিনবে তো এদের কাছে আবার চলে আসছে। ওকে, এদের যে লয়্যালটিটা এরা প্রুভ করেছে কাস্টমারদের কাছে। ওকে, তো চলুন এবার নেক্সট যেটা দেখবো আমরা, উইকনেস কী আছে এই কোম্পানির। তো প্রথমেই যেটা ওদের একটা ভালো স্ট্রেংথ ছিল, সেটাই এখন উইকনেসে পরিণত হয়েছে। কিভাবে দেখুন, এটা মাত্র 3টে মাত্র রাজ্যতে অ্যাক্টিভ, বিহার, ঝাড়খণ্ড আর ইউপি। তাতে কি হচ্ছে, অন্য রাজ্যে যেগুলো আপনার সুবিধা বা সুযোগগুলো আছে তারা এরা নিতে পারছে না, যার ফলে কি হচ্ছে, এটা গ্রোথটা খুব ভালোভাবেই আটকে যাচ্ছে। যেখানে গ্রোথ আপনার আরও বেশি হওয়ার কথা, একটা কোম্পানির একটা গ্রোথ হবে যে এই রাজ্য থেকে পরের রাজ্য থেকে আরেকটা রাজ্য, এই দেশ ওই দেশ, মানে যতটা এক্সপেন্স করতে পারবে একটা কোম্পানি তত ভালো হয়। তো এরা কি করছে, অন্য রাজ্যে এখনো পর্যন্ত এক্সপেনশন ভালোভাবে করতে পারছে না, যার ফলে গ্রোথ এদের আটকে যাচ্ছে। তো সেকেন্ড যদি বলি, তো এখনো এদের কোনো ভালোভাবে অনলাইন কমার্সে, যেমন ধরুন ফ্লিপকার্ট, অ্যামাজন, এই যে ধরনের যে আপনার কি বলবো অ্যাপসগুলো যা বা ই কমার্স সার্ভিসগুলো, সেই রকম যে এদের কোনো ব্র্যান্ড ভ্যালু নেই। ওকে, তো এদের কোম্পানিটা ডিজিটাল, রিলায়েন্স ডিজিটাল বা ক্রোমায়ের মতো বড় কোম্পানির তুলনায় অনেকটা পিছিয়ে। তো এরা শুধুমাত্রই আপনার দোকানে বা মলেতে বা শোরুমেই বিক্রি করছে, এখনো পর্যন্ত ই কমার্স বা অনলাইন কমার্সে এরাও সম্পূর্ণভাবে আসতে পারেনি, যেটা এদেরকে পরবর্তীকালে ভোগাতে পারে। কারণ এইটা হচ্ছে আমাদের ডিজিটাল যুগ। ঠিক আছে, তো আপনারা সকলেই জানেন। তো এবার থার্ড দেখি, তো এদের হচ্ছে একটা ইনভেন্টরি হেভি বিজনেস মডেল। তো কী হচ্ছে, এরা কী করছে, এলজি বলুন, স্যামসাং বলুন বা এই ধরনের যে কোনো কোম্পানি থেকে অনেক পরিমাণে পণ্য যেগুলো নিয়ে আসছে, ধরুন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এগুলো নিয়ে আসছে, যেগুলো এদের যে কোম্পানির যে শোরুমের যে আপনার কি বলবো এইটাকে যদি ভালো করে বলি, তো যে গোডাউনে এগুলোকে জমা পড়ে থাকছে। ঠিক আছে, আর জানেন আমাদের এখানে ইন্ডিয়াতে বেশিরভাগ সময় সিজনাল ডিমান্ড হয়। ধরুন পুজোর সময়, যেমন আমাদের এখানে পুজোর সময়, তো কোথাও দেখবেন ঈদের সময় হচ্ছে বেশি ডিমান্ড, তো কোথাও হচ্ছে আপনার গণেশ চতুর্থী বা এই ধরনের যে ইয়েগুলোতে, বা কোনো ক্রিকেট খেলা হচ্ছে সেই সময় একটা টিভির, হয়তো ওয়ার্ল্ড কাপের সময় একটা টিভির চাহিদা বাড়লো, বা গরমকালে একটা এসির চাহিদা বাড়লো। এই যে সিজনাল ডিমান্ডগুলো যদি না হয় তো এদের লস হতে পারে। তো আগে থেকে কিনে এনে রেখে দিচ্ছে, আর ওখানে প্রত্যেক বছর মডেল চেঞ্জ হয়, একটা টিভির মডেল চেঞ্জ হচ্ছে, আপনার নতুন ধরনের ফ্রিজ আসছে, নতুন ধরনের এসি আসছে, তো এইটা একটা উইকনেস ওদের। এবার অপরচুনিটি কী হতে পারে একটু দেখে নিই। যদি 2026-এর মধ্যে এরা 200+ শোরুম যে খোলার একটা টার্গেট নিয়েছে সেটা পূর্ণ করতে পারে, যেমন ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা বা এমপি, মধ্যপ্রদেশ, এই জেলাতে ঢুকলে এদের ম্যাসিভ গ্রোথ হবে। ঠিক আছে, আর যে গ্রামীণ অঞ্চলগুলো এদের গ্রোথ ইন্ডিয়ার, যেখানে আপনার এখনো পর্যন্ত যে রিলায়েন্স ডিজিটাল বা এই ধরনের যে বড় বড় ব্র্যান্ডগুলো এখনো ঢুকতে পড়েনি, সেইখানে এদের চাহিদাটা কিন্তু বাড়ছে।
ওকে, তো ইন্ডিয়ার যে গ্রামাঞ্চল এখনো ইলেকট্রনিক ডিভাইসের চাহিদা বাড়ছে, কিন্তু অন্যান্য যে বড় বড় কোম্পানিগুলো ঢুকতে পারেনি, সেইখানে এরা ফায়দা নেওয়ার চেষ্টা করছে। তো এরা এখনই অলরেডি একটা রুরাল ফ্রেন্ডলি আপনার ইএমআই মডেল চালু করেছে, যাতে এই সমস্ত গ্রামীণ অঞ্চলের লোকেরা সহজে এই পণ্যগুলো কিনতে পারে। ওকে, তো 3 নম্বর দেখে নিই। এদের একটা বড় অপরচুনিটি তখনই তৈরি হবে যখন এরা নিজস্ব একটা অ্যাপ তৈরি করবে বা অনলাইন সেলিং শুরু করবে। যেমন রিলায়েন্স বা বড় বড় যে কোম্পানিগুলো আছে, ধরুন রিলায়েন্স, আচ্ছা আপনার ফ্লিপকার্ট, অ্যামাজন, এই যে ধরনের যে কোম্পানিগুলোকে টক্কর দিতে পারলে এদের একটা ভালো অপরচুনিটি তৈরি হবে। ওকে, তো দেখে নিবার থ্রেডগুলো কী কী। তো প্রথমেই যেমন বললাম যে এদের মেন থ্রেড হচ্ছে রিলায়েন্স ডিজিটাল, অ্যামাজন, ফ্লিপকার্টের মতো বড় বড় প্রতিদ্বন্দ্বী। আচ্ছা, এরা কি করতে পারে বলুন তো? এরা বড় বড় ডিসকাউন্ট দিতে পারে। দেখবেন কখনো কখনো একটা সেল আসছে আপনার বিগ বিলিয়ন ডে বা এই ধরনের, তখন এরা 30%, 50% এই ধরনের পর্যন্ত সেল আপনার ডিসকাউন্ট দিচ্ছে, যার ফলে এদের মার্জিনের ওপর প্রচণ্ড চাপ বাড়ছে। ওকে, আর তখন সেই সময় বিক্রিটা কম হয়ে যাচ্ছে এদের। এই জিনিসগুলো ওদের কাছে প্রচুর বড় থ্রেড হয়ে দাঁড়িয়ে পড়েছে। আর দ্বিতীয় কথা যে আপনাদের এদের যে কোনো নিজস্ব অ্যাপস নেই, এটাও এদের একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। ওকে, তো নেক্সট হচ্ছে ইলেকট্রনিক্স যে জিনিসগুলো খুব দ্রুত পুরনো হয়ে যায়। যেমন আপনাদের বললাম যে ধরুন মডেল চেঞ্জ হয় প্রত্যেক বছর, যার ফলে কি হচ্ছে এদের আনসোল্ড ইনভেন্টরি থেকে প্রচুর লস হতে পারে। আচ্ছা, সরি, আচ্ছা, নেক্সট যেটা, যে গ্রামীণ অঞ্চলে ধরুন এদের যে গ্রামের মানুষজন আমাদের আছে, তাদের যদি ইনকাম কমে যায়, তো এদের ইলেকট্রনিক্স পণ্য যে কেনার যে ক্ষমতা, ক্রয় ক্ষমতাটা কমে যেতে পারে। তো এদের যে ডিমান্ডটা কমে যাবে। আর ধরুন ইন্টারেস্ট বাড়লো কোনো ইএমআইয়ে, তখনও ডিমান্ড কমে যায়, যেটা আপনারা জানেন। তো এদের তো মেন ফোকাস হচ্ছে গ্রামীণ অঞ্চলে, তো এইগুলো ওদের কাছে একটা ভালো থ্রেট। ওকে, তো এবার প্রত্যেকটা বড় বড় কোম্পানির আগে ম্যানেজমেন্ট আমাদের দেখতে হবে, যেমন আমি প্রথমেই বলে থাকি আগেও। তো এদের যে ম্যানেজমেন্টে ইসবদ্দান সিনহা নামে এদের চেয়ারম্যান বা ম্যানেজিং ডিরেক্টর, ইনি এই কোম্পানিটা প্রতিষ্ঠা করেছিলেন। তো ইনি কারেন্ট এমডি। তো এনার অভিজ্ঞতা হচ্ছে 20 বছরের রিটেল সেক্টর আর ব্যাঙ্কিংয়ে। ওকে, তো 2009 সালে ইনি প্রথম প্রতিষ্ঠা করেন, আর 2016 সাল থেকে ইনি ম্যানেজিং ডিরেক্টর আছেন। তো এদের যে সেকেন্ড যে আরেকজন প্রতিষ্ঠাতা, কো ওনার যা বলতে পারেন, তিনি হচ্ছেন ফুল টাইম ডিরেক্টর এনারও 19 বছরের একটা অভিজ্ঞতা আছে কনজিউমার ইলেকট্রনিক্সে। আর তৃতীয় যে আছেন ইয়াসম বর্ধন, ইনি একজন হোল টাইম ডিরেক্টর। ইনি 2021 সালে যোগদান করেছেন। ইনি পূর্বে মুম্বাইয়ের একটি শীর্ষস্থানীয় আইন ফার্মে পার্টনার ছিলেন। তো ইনি কি দেখেন না, কর্পোরেট স্ট্র্যাটেজি ও ইনভেস্টার রিলেশন, এটা দেখেন। আচ্ছা, আরেকজন হচ্ছেন কি ধনঞ্জয় সিং, চিফ অফ ফিনান্সিয়াল অফিসার বা সিএফও। ইনি 2016 থেকে আছেন এখানে, এবং ফিনান্স এবং অ্যাকাউন্টিংয়ের এনার 30 বছর অভিজ্ঞতা। তো এইখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এদের যে কোম্পানির এমডি থেকে বলুন, ডিরেক্টর বা সিএফও বা সেক্রেটারি, এনারা কেউই কোনো বড় কোম্পানিতে এর আগে এদের অভিজ্ঞতা নেই। বড় কোম্পানি যেন কি বলতে চাইছি, ধরুন আপনার এয়ারটেল বা টিসিএস বা এই ধরনের যে কোম্পানিতে যদি এরা কাজ করে থাকতেন, তো আমরা জানতাম যে এদের পূর্বে অভিজ্ঞতা খুব ভালো। তো এনারা সম্পূর্ণ একটু নতুন যা দেখতে পাওয়া যাচ্ছে এই থেকে। তো এইটা আমার কাছে একটু খটকা লাগছে। ঠিক আছে, তো এই প্যারামিটারটা আমি এদেরকে 5-এতে আমি এদেরকে দেবো 2। তো আমার কাছে যদি একটা ভালো কোনো কোম্পানির যদি এমডি বা এই ধরনের কোনো পদে থাকে, তো তাদের পূর্বের অভিজ্ঞতা একটু ভালো হওয়া খুব জরুরি। মানে আরও বড় কোনো কোম্পানিতে ছিলেন, কি কাজ কোনো একটা কাজে মানে ভালো কোনো পোস্টে যদি থাকতেন তো ভালো হতো। ওকে, তো এবার আমি তো এবার আমরা চলে যাই
এই কোম্পানির মেন যে প্যারামিটারগুলো থাকে, ফিনান্সিয়াল প্যারামিটার, যেগুলো দিয়ে আলোচনা করলে আপনারা ভালোভাবে জানতে পারবেন। তো এই কোম্পানিটা যেমন আমি বলেছিলাম, মার্কেট ক্যাপ 5,376 কোটি টাকা। তো এটা কি একটা স্মল ক্যাপ, ওকে। তো এদের স্টকের পি হচ্ছে 55.3 আর ইন্ডাস্ট্রি পি হচ্ছে 41.4। ওকে, এইটা যেটা দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রি পি থেকে আপনার স্টকের পি বেশি। এবার নেক্সট যখন যেটা দেখাবো সেটা দেখলে একটু চমকে যাবেন। দেখুন একটা জিনিস, পিয়ার কম্পারিজন করলে তো অ্যাভিনিউ সুপার মার্কেট যেখানে পি হচ্ছে 96.37, ট্রেন্টের 121, আচ্ছা ভিমার্ট রিটেলে 310, সেখানে এদের পি হচ্ছে 55.3। তো এটা এই জায়গাতে কিন্তু এটা খুব ভালো কাজ করছে, বা এই শেয়ারটা ভালো কাজ করছে, ওকে। তো 55.3 আমাদের কাছে খুব ভালো। তো আমরা এখানটা একটা রাইট চিহ্ন দিয়ে রাখলাম, ওকে। তো আর্নিং পার শেয়ার এগুলো হচ্ছে যেমন 418 টাকা যে আপনার দাম, তার থেকে যে শেয়ারটা তার অনুপাতে এরা 7 টাকা 57 পয়সা ইনকাম করে, ওকে। তো ডেপ টু ইকুইটি এটা এদের কাছে খুব বড় প্লাস পয়েন্ট। আমি যখনই বলি যে 1-এর কম, যে 1-এর কম যেসব ডেপ টু ইকুইটি হবে যেসব কোম্পানির, সেই কোম্পানিগুলো নিঃসন্দেহে ভালো, ওকে। তো এইটা আমাদের কাছে ভালো। আচ্ছা, ইন্ডাস্ট্রি পি যেমন আমি বললাম, অ্যালডম্যান জেড স্কোর 13.8। তো এটাও আমাদের জন্য ভালো। প্লেসড এদের কিছু নেই, তো এটাও ভালো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরওই বা রিটার্ন অন ইকুইটি তো 25.3%। তো এইটা খুব ভালো, ওকে। এটা 20-এর বেশি হওয়া মানেই ভালো, কোনো অসুবিধা নেই। আর ডেপ্ট এদের খুবই কম, দেখুন 5,376 কোটি টাকার মার্কেট ক্যাপ, আর সেখানে মাত্র 284 কোটি টাকার ডেপ্টটা কোনো ডেপ্টই নয় আমার কাছে। আচ্ছা, এদের প্রাইস টু আর্নিং নেট এবার দেখুন, ওপিএম যে ছিল আপনার লাস্ট ইয়ারে, মাত্র অপারেটিং প্রফিট যে মার্জিনটা 9.75, এটা একটু ভালো লাগছে না, ওকে। এইটা একটু বেশ বেশি হলে একটু ভালো লাগে। একটা ছোট কোম্পানি, এদের তো এই সময় তো গ্রোথ হওয়ার কথা না, তো প্রফিট মার্জিনটা একটু কম। তো এইটা আমার কাছে খুব একটা ভালো লাগে, তো আমি কাটা দিলাম এটাকে। আচ্ছা, পিওরস্কি স্কোর এটাও একটু কম, কিন্তু ঠিক আছে, এটাকে আমি মিডিয়াম দিতে পারি, ওটা কোনো অসুবিধা নেই। আচ্ছা, ডিভিডেন্ডও দেখুন এরা দিচ্ছে, তো এতে কোনো অসুবিধা নেই, ডিভিডেন্ড দেওয়াই উচিত। যে কোনো একটা কোম্পানি, যেসব কোম্পানি আপনার প্রফিট করছে তাদের তো ডিভিডেন্ড দিতেই হবে, কিছু না কিছু দিচ্ছে, এটাই ভালো, আর কি বলবো। এবার দেখুন রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল তো 14%, এটাও আমি এদেরকে মিডিয়াম দেবো, এটা কিন্তু খুব একটা ভালো না, ওকে। এবার দেখুন রিটার্ন অন ইকুইটি যেমন আমি বললাম 25.3, এটা খুব ভালো, এটা কোনো অসুবিধা নেই। ওইটা একবার রাইট দিয়েছি বলে এখানে আর দিচ্ছি না। এবার নেট প্রফিট মার্জিন যেটা, এটাও একটু কম। আর এটা হচ্ছে কেন বলুন তো, এটা হচ্ছে মেন, নিজেরা তো প্রোডাক্ট তৈরি করছে না, একটা জায়গাতে প্রোডাক্ট নিয়ে আসছে, তারপরে সেইটাকে বিক্রি করছে, তো যেখান থেকে যা মার্জিন আসছে সেটাই এরা মানে ইনকামেতে দেখাচ্ছে আর কি। তো এটাও খুব একটা যে ভালো তা বলবো না, এটাকে আমি কাটাই দিলাম। আর প্রাইস টু বুক ভ্যালু দেখুন, এটা এদের 9.96, এটাও কিন্তু খুব বেশি। তো এটা ভালো কোম্পানির ক্ষেত্রে এটা বেশি হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এটা অতিরিক্তই বেশি, তো এটাকেও আমি কাটা দিচ্ছি, ওকে। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে কটা প্যারামিটার আমাদের মিলছে আমাদের সঙ্গে। তো 1, 2, 3, 4, 5, 6টা, আচ্ছা 6টা প্যারামিটার আমাদের ঠিক আছে। আচ্ছা, 2টো প্যারামিটারে আমরা না ভালো না খারাপ, তো 2টো যে প্যারামিটার এটা আমি মিডিয়াম দিয়েছি, যেমন এখানে 2টো মিডিয়াম লিখলাম। আর খারাপ যেমন আমি বললাম 3খানা মাত্র, ওকে। তো ব্যাড আমি যেটা লিখবো তো 3টে। তো এই প্যারামিটারগুলো চেক করে আমি যা দেখতে পাচ্ছি, তো এটা আমি নিঃসন্দেহে আমার কাছে একটা 4 স্টার স্টক, ওকে। অ্যাভারেজের থেকে ভালো, অ্যাভারেজ যে স্টকগুলো আছে তার তুলনায় এটা ভালো, ওকে। তো চলুন এবার দেখে নিই আমাদের যে ব্যালেন্স শিটটা একটু চেক করে নিই, যাতে আরও ভালোভাবে আমরা বুঝে নিতে পারবো এবং শেষ পর্যন্ত আমরা বলতে পারবো যে এটা স্টকটা কীরকম পারফর্ম করতে পারে পরবর্তী ক্ষেত্রে।
তো দেখুন ব্যালেন্স শিট, যেমন আমি বলি ইকুইটি যে ক্যাপিটালটা থাকবে না সেটা বেশি ফ্লাকচুয়েট করাটা উচিত নয় কোনো কোম্পানির ক্ষেত্রে, আর যত কম থাকবে তত ভালো। আমার বাজারে যেন শেয়ার বেশি না থাকে। ওকে, তো এইটাও দেখুন 2021 সালে 12 মাত্র ছিল, 2022 সালে, 2023 সালেও 12, তো 2024 সালে এরা একটু বাড়িয়েছিল 13 করেছিল, আর 2024-এও 13 আছে। তো মোটামুটি সেম। দেখুন 2014 প্রথম যে 2017-তে যেটা 14 ছিল সেখান থেকে আস্তে আস্তে কমিয়ে নিয়েছে এদের শেয়ারটা, বাজার থেকে তুলে নিয়েছে। তো এইটা খারাপ না, এটা আমি রাইট চিহ্নই দেবো, এটা আমার জন্য ভালো। স্টেবল আছে, মোটামুটি স্টেবল। তো একটা কোম্পানি যেমন আগের দিন আমরা ভারতী এয়ারটেল যখন আমরা করছিলাম তো দেখছিলাম যে প্রত্যেক বছর বছর চেঞ্জ হচ্ছে, সেটা ভালো না। ওকে, তো রিজার্ভ দেখুন প্রত্যেক বছর বাড়ছে, এটাও আমাদের ক্ষেত্রে ভালো। আচ্ছা, বড়োইং যেমন আমি বলছিলাম যে ডেপ যত কম তত ভালো। এবার দেখুন বড়োইংটা প্রত্যেক বছর কমছে। দেখুন 418 ছিল 2023, 319 ছিল 2024-এ, তারপর 284, তো এটাও ভালো। আচ্ছা, ফিক্সড অ্যাসেট দেখুন প্রতি বছর বাড়ছে, এটাও খুব ভালো দিক, আমাদের জন্য খুব ভালো। ওকে, আচ্ছা, কারেন্ট ওয়ার্কিং প্রগ্রেস এদের আছে, কাজ চলছে বাজারে, তো এটাও আমাদের জন্য খুব ভালো। আচ্ছা, ইনভেস্টমেন্ট, যেটা আগের দিন আমি আপনাদের অত ভালোভাবে বোঝাইনি, তো আজকে বোঝাচ্ছি। ইনভেস্টমেন্ট হচ্ছে ধরুন আমার কোম্পানি একটা বিজনেস করছে, সেই বিজনেসের যে লাভটা হচ্ছে সেইটা আবার অন্য কোনো কাজে সেটা ঢুকিয়ে দিচ্ছে, বা ধরুন যে অন্য কোনো কাজে ইনভেস্ট করে দিচ্ছে, তো এইটা আমার কোম্পানির ক্ষেত্রে খুব একটা ভালো লক্ষণ হয় না। ইনভেস্টমেন্ট করুক, সেটা কোনো বাধা নেই, যে ইনভেস্টমেন্ট না করারও কোনো কথা না, ইনভেস্টমেন্ট করুক, কিন্তু সেটা যেন আপনার ডিজার্ভের থেকে বেশি না হয়, যেমন আগের দিন আমি বলেছিলাম। তো দেখুন এদের তো ইনভেস্টমেন্টই নেই, এরা একটা দিকেই ফোকাস করে যে আমরা এই মালগুলো বিক্রি করব এই আপনার শোরুমে, তো এইটাও ভালো, এদের জন্য খুবই ভালো। তো দেখুন একটা জিনিস, একটা ব্যালেন্স শিটে 6টা প্যারামিটারই ঠিক, কিন্তু খুব কম শেয়ারে আমি দেখেছি। তো পরবর্তীকালে আমি যখন আলোচনা করবো দেখতে পাবেন খুব কম শেয়ারে। আর এইটা যে মূলত কেন হচ্ছে বলুন তো, এটা স্মল ক্যাপ শেয়ার, এটা গ্রোথ হওয়ার সম্ভাবনা এদের বেশি থাকে, তো এই জন্য এটা হচ্ছে। তো এইখানে আমি 5 স্টার দেবো, 5-এ। তো এইখানে আমি যখন 5 দিলাম, আর আপনার যেই প্যারামিটারগুলো ফিনান্সিয়াল যে টার্মগুলোতে, এইগুলোতে আমি দিয়েছিলাম 4। ওকে, তো একবার চলুন দেখে নিই একবার ফাইনাল ভার্ডিক্টটা আমি কি দিচ্ছি সেটা একবার দেখে নিন। সরি, তো এই যে আদিত্য ভিশন লিমিটেড, তো এটা একটা ফাস্ট গ্রোয়িং কোম্পানি, প্রফিটেবলও আছে, লো ডেপ্ট যেটা আপনারা দেখলেন। আর এরা যেহেতু টিয়ার 2 টিয়ার 3 এই শহরগুলোতে দুর্দান্তভাবে কাজ করছে, তো এদের পোটেন্সিয়ালও খুব বেশি। তো কিছু কিছু যে আপনার উইকনেস আছে সেইগুলোকে যদি ওরা রেকটিফাই করে, যেমন ধরুন এই অ্যাপস বেস যেই পরিষেবাগুলো যদি দিতে আরম্ভ করে, এদের একটা ভালো কোনো অ্যাপস তৈরি করে, যে ই কমার্স লাইনে যদি চলে আসে, আর ম্যানেজমেন্টে যদি দু একজন ভালো যাদের এক্সপিরিয়েন্স আছে এরকম কিছু লোকজনকে নিয়ে আসতে পারে, তো এটা ফিউচারে পোটেন্সিয়াল খুব ভালো আমি দেখতে পাচ্ছি। তো এটা একটা প্রমিসিং লং টার্ম ইনভেস্টমেন্ট অপরচুনিটি হিসেবে ধরা যেতে পারে। তবে এদের যে খামতিগুলো আছে এগুলোকে এদের রেকটিফাই করতে হবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে এর মধ্যে যে পোটেন্সিয়াল আমরা বলি না, যে মাল্টিব্যাগার কোম্পানি, সেইগুলো হওয়ার চান্স খুব বেশি। তো আপনারা এই স্টকটাকে আপনাদের পোর্টফোলিওতে রাখতেই পারেন, লং টার্ম ইনভেস্টমেন্ট এই হিসাবে রাখবেন 4 বছর 5 বছরের জন্য। আর বাই অন ডিপস এই পদ্ধতিতে বাই করতে পারেন। দেখুন কোনো শেয়ারে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান তো কিছু জিনিস যেগুলো দরকার, মানি ম্যানেজমেন্ট আর ইমোশনাল ডিসিপ্লিন, এগুলো রাখবেন, তাহলে পরবর্তীকালে এই স্টকটিও ভালো গ্রোথ দিতে পারে আপনাকে। তো এই বলেই আজকের মতো বিদায় নিচ্ছি। ওকে বন্ধুরা, যদি ভালো লাগে তো আমার এই ভিডিওটা একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর আপনার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করুন। আর যদি পরবর্তীকালে কোনো স্টক আপনাদের মনে থাকে যার ফান্ডামেন্টাল আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আমাকে লিখে পাঠান, আমি এখানে একটা অ্যানালিসিস করব আপনাদের সামনে, ও স্বচ্ছভাবে আমি তুলে ধরার চেষ্টা করব যে সেই স্টকটার মধ্যে কি পটেনশিয়াল আছে বা না। তো ফাইনালি আমি এটাকে বলতে পারি এটা 4 স্টার স্মল ক্যাপ স্টক, তো ইনভেস্টমেন্ট করা যেতে পারে। ওকে বন্ধুরা, বাই।